আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায়। ঠিক আছে, যেখানে আছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, যার সময়টা হচ্ছে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত। ঠিক আছে, তো এই বিকল্প চিন্তা ও উদ্যোগ তার বৈশিষ্ট্য পর্যালোচনা, এটা নিয়ে আলোচনা। ঠিক আছে, তো দেখো এই চ্যাপ্টারটার আমি যখন আগে পড়িয়েছিলাম তখন ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে প্রথমেই তোমাদের বলি এর মূল বিষয়বস্তুটা কি ছিল। ঠিক আছে, তো দেখো আমরা কি জেনেছিলাম যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত সময়ে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে যেমন প্রধানতম শক্তিতে পরিণত হয়, ঠিক তেমনি উপনিবেশিক শাসন ও শোষণও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। তো এই 19 শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন কারণে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে সহযোগিতার নীতি থেকে বিচ্যুত হয়ে অর্থাৎ সরে এসে বিরোধিতার নীতি গ্রহণ করে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাই যে ভারতে এই সময় দেখা দেয় এই বিকল্প চিন্তা ও উদ্যোগ। বাংলায় এই 18 শতকের শেষ দিকে ছাপাখানার উদ্ভব হয়। প্রথম পর্বে সরকারি উদ্যোগে ছাপাখানার বিকাশ ঘটলেও পরবর্তীকালে আমরা দেখতে পাই যে মেশনারি ও ব্যক্তিগত উদ্যোগে ছাপাখানার বিস্তার ঘটে। আর এই ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য দুই ব্যক্তিত্ব নাম তোমরা অবশ্যই জানো। একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর অপরজন হচ্ছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তাই তো? তো এই ছাপাখানাকে কেন্দ্র করে যেন শিক্ষার প্রসার ঘটে, তার পাশাপাশি সাহিত্য জাতীয়তাবাদেরও স্ফুরণ ঘটতে দেখা যায়। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সরকারি উদ্যোগ থাকলেও তা ছিল কিন্তু অপর্যাপ্ত। তাই এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ব্যক্তিগত স্তরে দেশীয় উদ্যোগ লক্ষ্য করা যায়। ডক্টর মহেন্দ্রলাল সরকার বিশুদ্ধ বিজ্ঞান চর্চা ও তার প্রসারের জন্য প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। আবার তারকনাথ পালিত, আশুতোষ মুখোপাধ্যায়, রাসবিহারী ঘোষ এনাদের উদ্যোগে প্রতিষ্ঠা হয় কলকাতা বিজ্ঞান কলেজ। এর পাশাপাশি যেমন বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর উদ্যোগে প্রতিষ্ঠা হয় বসু বিজ্ঞান মন্দির। এইভাবে এই বিজ্ঞান চর্চার পাশাপাশি জাতীয় শিক্ষা পরিষদ এবং দেশীয় উদ্যোগে গড়ে ওঠে কারিগরি শিক্ষার কেন্দ্র, যেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, তাই না? এরপরে আমরা কি জেনেছিলাম যে উপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কি না প্রশাসনের স্বার্থে কেরানি তৈরি করা। তাই জাতীয় স্বার্থের দিকে নজর রেখে ভারতীয়গণ উপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনার পাশাপাশি বিকল্প শিক্ষা আন্দোলন গড়ে তোলে। আর এই ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তিনি উপনিবেশিক শিক্ষানীতি থেকে পৃথক শিক্ষানীতির বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং তিনি নিজস্ব একটা শিক্ষানীতি প্রবর্তন করেন শান্তিনিকেতনে, তাই তো? যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বীরভূমে 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং পরে 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানেতে কলা বিজ্ঞান, তার পাশাপাশি অর্থশাস্ত্র, কৃষিতত্ত্ব, স্বাস্থ্যবিদ্যা, পল্লী উন্নয়ন সমস্ত বিষয়ে আলোচনা এখানে হয়। তার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষাবিদদের এনে এখানকার শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা করেন। দেখো, রবীন্দ্রনাথের শিক্ষার মূল যে বিষয় সেটা কি ছিল না প্রকৃতি, মানুষ এবং শিক্ষা, অর্থাৎ প্রকৃতির সঙ্গে শিক্ষা এবং মানুষের সম্পর্ক।
প্রকৃতির মধ্যে বসিয়ে মানুষকে রেখে শিক্ষা গ্রহণের পদ্ধতি। অর্থাৎ রবীন্দ্রনাথ তার শিক্ষানীতিতে প্রকৃতি এবং মানুষকে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। তিনি প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। তার কারণ হচ্ছে যে তিনি উপলব্ধি করেছিলেন যে মানব সভ্যতা রক্ষার জন্য প্রকৃতির সুরক্ষা অত্যন্ত জরুরি। সেই জন্য তিনি তার শিক্ষানীতিতে প্রকৃতি এবং মানুষকে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। ঠিক আছে, তো এটা আমি আজ একটু বলে দিলাম। দেখো, আজ এই চ্যাপ্টার থেকে মূলত 1 মার্কের কোশ্চেন কি কি হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখো বলি কয়েকটা ছাপাখানার নাম আমি বলছি, এগুলো মনে রাখবে যে তাদের প্রতিষ্ঠাতা কারা ছিলেন। ঠিক আছে, যেমন শ্রীরামপুর মিশন প্রেস, মনে রাখবে উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এই ছাপাখানা। ঠিক আছে, তারপরে শব্দ কল্পদ্রম প্রেস, এটার মালিক যিনি ছিলেন তিনি হচ্ছে রাজা রাধাকান্ত দেব। ঠিক আছে, সংস্কৃত যন্ত্র, যেটা সংস্কৃত যন্ত্র নামে যে ছাপাখানা, মনে রাখবে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কার। ঠিক আছে, এনাদের দুজনের নেতৃত্বে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কারের নেতৃত্বে এই সংস্কৃত যন্ত্র নামে যে ছাপাখানা সেটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আর ইউ রায় অ্যান্ড সন্স প্রেস যেটা, সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সংবাদ প্রভাকর যন্ত্র নামে যে ছাপাখানা সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, তো এই সমস্ত ছাপাখানাগুলোর প্রতিষ্ঠাতা কারা এগুলো একটু মনে রেখো, যেগুলোর নাম বললাম। ঠিক আছে, দেখো যেমন প্রথমে বলা হলো যে 1450 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1450। ঠিক আছে, 1450 খ্রিস্টাব্দে জার্মানিতে জোহানেস গুটেনবার্গ আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন। এই জন্য তাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়, তাহলে বলবে জোহানেস গুটেনবার্গ। ঠিক আছে, আর তিনি কোথাকার মানুষ ছিলেন? তাহলে জার্মানির। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যদি বলা হয় ভারতের প্রথম ছাপাখানা তৈরি করে কারা? না পর্তুগিজরা। কোথায় করেছিলেন? গোয়াতে। মনে রাখবে ভারতের প্রথম ছাপাখানা তৈরি হয় গোয়াতে, আর কারা তৈরি করেছিলেন? পর্তুগিজরা। হলো, এখানে একটা কথা বলি, মনে রাখবে প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব হয়েছিল চীনে। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব হয় চীনে। আর এটার সাথে মনে রাখবে বিশ্বের প্রাচীনতম ছাপা বইয়ের নাম হলো হীরক সূত্র। কি বললাম? বিশ্বের প্রাচীনতম ছাপা বইয়ের নাম হলো হীরক সূত্র। ঠিক আছে, হীরক সূত্র। হলো, এরপর বলা হলো যে বাংলার প্রথম ছাপাখানা তৈরি হয় হচ্ছে 1777 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং সেটা হয়েছিল কোথায়? কলকাতায়। মনে রাখবে, আর প্রতিষ্ঠাতা হলেন জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, মনে রাখবে এটা। এখানে বলি যে ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট, যার প্রকাশক হচ্ছেন এই জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, মনে রাখবে। বুঝতে পারলে কি বললাম? এরপরে দেখো, এগুলো খুব ভালো করে মনে রাখবে। যেমন
বাংলায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। যদিও আমি এগুলো অনেকবার বলেছি, তাও আরেকবার বলছি। দেখো, বাংলায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন। দিগদর্শন, ঠিক আছে, যেটি প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পত্রিকা। ঠিক আছে, এখানে বাংলা ভাষা লিখলে বেশি ভালো। ঠিক আছে, দেখো, তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন, যেটা প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দ, এবং প্রকাশক হচ্ছেন মার্সম্যান। ভালো করে মনে রাখবে, মার্সম্যান। ঠিক আছে, এরপরে যদি বলা হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, তাহলে বলবে সমাচার দর্পণ। ঠিক আছে, সমাচার দর্পণ, এটি প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং যদি বলা হয় এই সমাচার দর্পণের প্রকাশক কে ছিলেন, তাহলে বলবে মার্সম্যান। এটারও হচ্ছে মার্সম্যান। ঠিক আছে, এরপর যদি বলা হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, তাহলে কি বলবে? দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। ঠিক আছে, তাহলে কি বলবে? তাহলে বলবে যে সংবাদ প্রভাকর। ঠিক আছে, সংবাদ প্রভাকর হলো, এবং এটি প্রকাশিত হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে বললাম? 1831 খ্রিস্টাব্দে। এবং এই সংবাদ প্রভাকরের প্রকাশক যিনি ছিলেন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কি নাম বললাম? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো করে মনে রেখো। বুঝতে পারলে? এখানেতে একটা কথা বলি, এটা একটু মনে রাখবে। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? তো মনে রাখবে, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম হচ্ছে সোমপ্রকাশ। ঠিক আছে, সোমপ্রকাশ মনে রাখবে ভালো করে। সোমপ্রকাশ হচ্ছে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা। আর এই সোমপ্রকাশ পত্রিকার যিনি প্রকাশক ছিলেন, তিনি হচ্ছেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, এরপরে যদি বলা হয় যে বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন, মনে রাখবে প্রথম সাংবাদিক তিনি বাংলা তথা ভারতে, তিনি হচ্ছেন জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, আর এই প্রসঙ্গে মনে রাখবে এই হিকির যে বেঙ্গল গেজেট, সেটি কোন ভাষায় ছাপা হতো? সেটা হচ্ছে ইংরেজি ভাষায় ছাপা হতো। ঠিক আছে, এরপরে পরের কোশ্চেন দেখো, যদি বলা হয় বাংলাদেশে কে প্রথম বর্ষপঞ্জি প্রকাশনা করেন? মনে রাখবে, বাংলাদেশে প্রথম বর্ষপঞ্জি যিনি প্রকাশনা করেন, তিনি হচ্ছেন জন জাকারিয়া কেরনিয়ান্ডার। ঠিক আছে, কি বললাম? জন জাকারিয়া কেরনিয়ান্ডার। দেখো, এই জন জাকারিয়া কেরনিয়ান্ডার, ইনি ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট মিশনারি।
ঠিক আছে, এটা মনে রাখবে। বুঝতে পারলে কি বললাম? এরপরে দেখো, যদি বলা হয় যে ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন, তাহলে বলবে চার্লস উইলকিন্স। ঠিক আছে, যাকে আমরা সবাই কি নামে চিনি বলতো? বাংলা মুদ্রণ শিল্পের জনক, তাই তো? চার্লস উইলকিন্সকে আমরা বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে চিনি। তাহলে এটাও ঘুরিয়ে কোশ্চেন হতে পারে যে বাংলার মুদ্রণ শিল্পের জনক নামে কে পরিচিত, তাহলে বলবে চার্লস উইলকিন্স। ঠিক আছে, পরে যদি বলা হয় উন্নত বাংলা হরফ তৈরির কারিগরকে, তাহলে বলবে পঞ্চানন কর্মকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা ভালো করে মনে রাখবে যে ছাপাখানার ব্যবসায়ে প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, গঙ্গাকেশর ভট্টাচার্য। বাংলার বাঙালি, প্রথম বাঙালি ব্যবসায়ী যিনি ছিলেন ছাপাখানার ব্যবসায়ী, তিনি হচ্ছেন গঙ্গাকেশর ভট্টাচার্য। ঠিক আছে, তার মানে গঙ্গাকেশর ভট্টাচার্য ইনি হলেন ছাপাখানার ব্যবসায়ে প্রথম বাঙালি ব্যবসায়ী। ঠিক আছে, এটা মনে রাখবে ভালো করে। এখানেই বলি, যদি বলা হয় বিনা যন্ত্র নামক যে ছাপাখানা, সেটির প্রতিষ্ঠাতা কে, তাহলে বলবে রাজকৃষ্ণ বসু। ঠিক আছে, পরে আসছি, দেখো এর আমি অনেকবার বলেছি, তাও আরেকবার বলছি, যে ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে, তাই তো? আর শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যেটা, সেটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়। আর শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, এটা অনেকবার বলেছি, উইলিয়াম ক্যারি, জোসুয়া মার্সম্যান্স আর উইলিয়াম ওয়ার্ড, এদেরকে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়, তাই তো? এরপরে আসছি, যদি বলা হয় যে শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটির নাম কি, তাহলে বলবে বাইবেল। শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম যে গ্রন্থ, সেটার নাম হচ্ছে বাইবেল, মনে রাখবে। আর একটা কোশ্চেন, এটা সাথী মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভালো করে মনে রেখো, যে শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কোনটি, যদি বলা হয় যে শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কোনটি, তাহলে বলবে ফ্রেন্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, এটা ভালো করে মনে রেখো। এরপর যদি বলা হয় শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশু শিক্ষা বিষয়ক কোন গ্রন্থটি প্রকাশিত হয়, তাহলে বলবে লিপি ধারা। ঠিক আছে, এরপরে দেখো, পরে যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হলো যে বর্ণ পরিচয় কে রচনা করেন, তাহলে কি বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তোমরা সবাই জানো। যদি বলা হয় যে বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় কবে, মনে রাখবে 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1855 খ্রিস্টাব্দে। এরপরে শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতাকে মদন মোহন কলঙ্কার। ঠিক আছে, এরপর যদি বলা হয় ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি কবে প্রতিষ্ঠিত হয়, 1855 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতাকে উপেন্দ্রকেশর রায়চৌধুরী, তাই তো? এখানে মনে রাখবে যে সন্দেশ নামে একটি বিখ্যাত পত্রিকা, তো এই পত্রিকাটির সম্পাদক ছিলেন উপেন্দ্রকেশর রায়চৌধুরী। ঠিক আছে, এখানে আমি কয়েকটা গ্রন্থের নাম বলছি, যেমন চারুপাঠ, এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন অক্ষয় কুমার দত্ত, যিনি সবার কাছে পরিচিত ছিলেন কি নামে বলতো, ভারতের বেকন নামে। ঠিক আছে, মনে রাখবে, ভারতের বেকন নামে পরিচিত ছিলেন অক্ষয় কুমার দত্ত। ঠিক আছে, তো তিনি এই চারুপাঠ গ্রন্থটির রচয়িতা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এটা মনে রাখবে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি
এর লেখক হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এখানে বলি আর একটা কথা, দ্রাঘিজা নামক একটা গ্রন্থ, তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন রাজা রামমোহন রায়। এটার সাথে মনে রাখবে এশীয় উদ্ভিদের সংকলন, এই গ্রন্থটি রচয়িতা যিনি তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রেখো, ঠিক আছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে। এখানে মনে রাখবে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় এই মহেন্দ্রলাল সরকারকে, ঠিক আছে। এরপরে যদি বলা হয় বার্তাবহ যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, তাহলে বলবে রংপুরে, ঠিক আছে। সাহিত্য কৃতির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন কোন প্রেস, মনে রাখবে কুন্তলিন প্রেস, এটা খুব ইম্পর্টেন্ট। সাহিত্য কৃতির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন কুন্তলিন প্রেস। পরের কোশ্চেন যদি বলা হয় ভারতে ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা ছিলেন কে, তাহলে বলবে ভারত ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা ছিলেন প্রমথনাথ বসু। পরের কোশ্চেন যদি বলা হয় মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন কে, তাহলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। কোশ্চেন যদি হয় যে নাথানিয়েল হ্যালহেডের বাংলা ব্যাকরণ সংক্রান্ত গ্রন্থটির নাম কি, তাহলে কি বলবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে যদি বলা হয়, তাহলে কি বলবে 1778 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কি বললাম যে নাথানিয়েল হ্যালহেডের বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে গ্রন্থ সেটার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। এখানেই বলি একটা কোশ্চেন মনে রেখো, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান চন্দ্রশেখর ভেঙ্কট রমন, এবং যেটার জন্য পেয়েছিলেন সেটা হচ্ছে রমন এফেক্ট এর জন্য পেয়েছিলেন, ঠিক আছে, এটা মনে রেখো। এরপরে দেখো মনে রাখবে যে কলকাতা বিজ্ঞান কলেজ এটা প্রতিষ্ঠিত হয়েছে 1914 খ্রিস্টাব্দে, এবং এর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক আছে। এটার সঙ্গে মনে রাখবে এই কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানেই মনে রাখবে যে এই আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত, ঠিক আছে। এবার বসু বিজ্ঞান মন্দির এটি প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে, আর প্রতিষ্ঠাতা হলেন জগদীশ চন্দ্র বসু। মনে রাখবে এই বসু বিজ্ঞান মন্দিরই বোস্ট ইনস্টিটিউট নামে পরিচিত বর্তমানে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে যে একটা বিখ্যাত গ্রন্থ অব্যক্ত, এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। এরপরে যদি বলা হয় বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, ঠিক আছে। মনে রাখবে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রেখো যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত। পরের কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে বলবে 1906 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন সতেন্দ্রনাথ ঠাকুর।
আর এটার সাথে মনে রাখবে এই জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন রাসবিহারী ঘোষ। আর এই জাতীয় শিক্ষা কথাটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন প্রসন্ন কুমার ঠাকুর। এরপর এই দুটো কোশ্চেন খুব ভালো করে মনে রেখো, খুবই ইম্পর্টেন্ট, যে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্মচর্যাশ্রম যে বিদ্যালয় সেটা প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। এটার সঙ্গে মনে রাখবে শিক্ষা সমন্বয় যে প্রবন্ধ, তার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ভালো করে মনে রেখো, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন মনে রেখো, যদি বলা হয় বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কবে? বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কবে? মনে রাখবে 1825 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1825 খ্রিস্টাব্দে। আর ভারতে চুইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন? মনে রাখবে থমাস বেবিংটন মেকলে। ঠিক আছে। আর যদি বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? মনে রাখবে রথীন্দ্রনাথ ঠাকুর। আর যদি আচার্যর কথা বলা হয় তাহলে বলবে জওহরলাল নেহেরু। ঠিক আছে। তো আজ যেগুলো আলোচনা করলাম এগুলো একটু ভালো করে দেখো এবং পড়ো, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে বলো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।